পিপি, তুমি কার সাথে কথা বলো? তোমার পাপার সাথে। আমিও কথা বলবো। সুমু রুমুর কানে ফোন দিতেই রুমুর বকবকানি শুরু হয়ে গেল সাদির সাথে। পাপা, আমাকে কিন্তু এতগুলো মিল্কি দেবে, ঠিক আছে? আচ্ছা মা, দিব। আর কি লাগবে আমার পাপার? তুমি তাড়াতাড়ি চলে আসছো, আমরা একসাথে ঘুরবো, পিপিকেও নেব, কিন্তু আহান্নাপুকে নেব না। কেন মা? আহানা আপুকে নিবে না কেন? আপু শুধু পিপি করলে উঠতে। তুমিও তো আমার কোলে উঠবে তাহলে। আহানা যদি তোমার পিপির কোলে ওঠে তো তুমি আমার কোলে উঠে পড়বে, ঠিক আছে? হুম, ঠিক আছে, তাহলে আন্না আপুকেও নেব। ফোন লাউডে দেওয়ার জন্য এদের সব কথাই শুনতে পাচ্ছিলাম। আমিও হেসে দিলাম ওদের কথা শুনে। সাদির সাথে কথা বলা শেষ করে রুমুকে নিয়ে ডাইনিংয়ে গিয়ে বসলাম। আম্মু নাস্তা দিয়ে গেল। রুমুকে ব্রাশ করিয়ে দুজনেই নাস্তা করলাম। রুমুটাও বড্ড পাজি, আমার হাতে শান্ত বাচ্চার মতো খাবে, কিন্তু ভাবি খাইয়ে দিতে আসলেই তার যত বাহানা শুরু হয়। খাওয়া শেষ করে রুমে আসতেই দেখি ভাবি আর আম্মু বসা। ভাবি আমার বিয়ের লেহেঙ্গা ঠিক করছে, আম্মু ভাবিকে এটা সেটা বলে দিচ্ছে। আমি গিয়ে আম্মুকে জড়িয়ে বসে রইলাম। খুব কান্না পাচ্ছে। আম্মু হয়তো বুঝতে পারলো, সেও চোখ থেকে পানি ঝরাচ্ছে। মুখে না বললেও বুঝতে পারছি আম্মুর অনেক কষ্ট হচ্ছে। ভাবিরও মুখটা থমথমে। আমি কান্না শুরু করতেই আম্মু আর ভাবিও কান্না করা শুরু করলো। আর আমি এক কথাই বলে যাচ্ছি, আম্মু আমি তোমায় ছেড়ে যাব না, আমার খুব কষ্ট হচ্ছে মা, কিভাবে থাকবো তোমাদের ছাড়া। সব মেয়েকেই যেতে হয় রে মা। এই দেখ আমি, তোর ভাবি, আমরাও তো বাপের বাড়ি ছেড়ে এসেছি। এখন এই বাড়িটা ছেড়ে কোথাও যেতেও মন চায় না। তোরও অভ্যাস হয়ে যাবে মা, কান্না করিস না। ভাবি আমাকে জড়িয়ে ধরে বলে, বাবু, আর কান্না করিস না, আজ বিয়ে, একটু পর পার্লার থেকে আর্টিস্টরা চলে আসবে, দেখি। ইস, মুখটা একদম লাল করে ফেলেছিস কেটে। আর কাঁদিস না বাবু। ভাবিকে জড়িয়ে ধরেও কিছুক্ষণ কান্না করলাম। হঠাৎ করে এই বাড়ির প্রতিটা কোণার জন্য আজ অনেক বেশি কষ্ট হচ্ছে। জানি শাদি কখনোই আমাকে মানা করবে না এখানে থাকতে, কিন্তু তবুও কেন যেন খুব মিস করব সবাইকে। আম্মু আর ভাবি আমাকে খাইয়ে দিয়ে গোসল সারতে বলল। বাসায় এত মানুষের ভিড় বলে বোঝানো যাবে না। আমার মামি, মামাতো ভাইয়েরা, তাদের বউয়েরা, মানে আমার ভাবিরা, সব আপু আর তাদের হাজবেন্ডরা, সবাই যেহেতু আমাদের আত্মীয়, তাই পুরো বাসায় লোক সমাগম। আমার বান্ধবীগুলো খাটছে বেচারিরা, আবার সময় করে নাচ প্র্যাকটিস করছে। আমি বারবার নীলাকে কনুই দিয়ে গুঁতো দিচ্ছি আর বলছি, দেখ কত সুন্দর সুন্দর মেয়ে ঘুরছে আশেপাশে, একটা পছন্দ করে নে না। সুমু, তুই বড্ড বদমাইশ হয়ে যাচ্ছিস। ভাই আমার আর কত দুঃখ পালন করবি ওই অনুপরমাণুর জন্য? ফাজিল মহিলা, কেমনে পারলো আমার ভাইটাকে এমন দুঃখ দিতে? অসভ্য, বিয়েই করবি না যখন প্রেম করার কি দরকার ছিল? বাদ দে না সুমু, আমি সিঙ্গেল লাইফে ভালো আছি। শুনেই 7 মাসের প্রেগনেন্ট সে। বেশি বড়লোক পাইছে আর ভাগছে। তুই চিন্তা করিস না, আল্লাহ আমার ভাইয়ের জন্য বেস্ট কাউকে রাখছে। হুম, এখন শুধু তারই অপেক্ষা। কিন্তু আমার ভালোবাসায় খাদ ছিল না। আমি জানি। এখন এই প্যাচার মতো মুখ ঠিক করে মেয়েদের নাচ দেখ। মেকআপ আর্টিস্টরা আসতেই আমাকে নিয়ে গেল সাজাতে। ভারী লেহেঙ্গা, ভারী ভারী জুয়েলারি পরে নিজেকে মনে হচ্ছে পুরো দোকান। এই সাজ গোজ নিয়ে বসে আছি এসি সেরে। এই সাজ নিয়ে বাইরে যাওয়া সম্ভব না, গরমে মরেই যাব। বারবার ভাবিরা এসে দেখে যাচ্ছে কোনো সমস্যা হয় কিনা, আর আমি ঠোঁট উল্টে ফোনে গেমস খেলছি। আম্মু আর ভাবিরা মিলে আমার সব জিনিসপত্র লাগেজ ভরে দিয়েছে, তাই চার্জার খুঁজে পাচ্ছি না। ফোনটা চার্জ দিব, এর মধ্যে একটা লাগেজ খুলতেই আমার চোখ চড়ক গাছ। ভাবিগুলো এত দুষ্টু কেন আল্লাহ? এটা যদি কেউ দেখেছি কি করি? ফেলে দিব নাকি লুকিয়ে রাখবো? এর মধ্যেই ভাবিকে আসতে দেখে আমি রাগী লুক নিয়ে তাকাতেই ভাবি জিজ্ঞাসা করলো, কি হয়েছে বাবু? আমাকে ডাকো বাবু, আর বাবুর ব্যাগে বড়দের জিনিস কেন দিছ? ভাবি হাতে জিনিসটা দেখে মুচকি হেসে বলল, ভবিষ্যতে এটা আমার বড় আব্বুর কাজে লাগবে, তুই এটা কেন নিয়েছিস? ভাবি এগুলো ফালাও, আমি এগুলো নিব না। ছি। ভাবি আমার হাত থেকে নিয়ে আমার ব্যাগের পকেটে রেখে বলল, ছি বলো না ননদিনী, এটা কাজে আসলে ভাবিকেই ধন্যবাদ দিবা। তুমি দিন দিন বহুত অসভ্য হয়ে যাচ্ছ। দাঁড়াও, তোমাকে কিভাবে লজ্জায় ফেলতে হয় আমি জানি। এর মধ্যেই কিছু মেয়ে এসে চেঁচাতে শুরু করলো, বর এসছে, বর এসছে। আমি উল্টো ঘুরে বুকে হাত রাখলাম, কেমন যেন ধুক করে উঠল।
সুমুকে খুব সুন্দর সজ্জিত একটা রুমে রাখা হয়েছে। সাদি ড্রয়িং রুমের সোফায় বসা, তাকে ঘিরে আছে সব পুরুষ, সাথে কাজী, উকিল সহ আরো অনেকে। কাবিননামায় সাদির স্বাক্ষর নেওয়া হয়ে গেছে, এখন কবুল বলতে বলা হয়েছে তাকে। সাদিও কাউকে অপেক্ষা না করিয়ে সুন্দরভাবে কবিল বলে দিয়েছে। পরবর্তীতে কাজী আর উকিল সহ সুমুর বাবা, রাকিব, সুমু শ্বশুর সহ অনেকেই রুমে প্রবেশ করে। সুমুর ভাবি সুমুর মাথার ঘোমটাটা আর একটু টেনে দেয়। সুমুর নজর নিচের দিকে, সে কিছুতেই তার কান্না আটকাতে পারছে না। অনেক নিয়ম কানুন পরে সুমুকে কাবিননামায় স্বাক্ষর করতে বলা হয়, কিন্তু সুমুর মাঝে কোনো ভাবান্তর ঘটে না। সে তার বাবার দিকে তাকিয়ে বলে, বাবা, তোমার আপত্তি না থাকলে আমি এই কাবিননামা একবার পড়ে দেখতে চাই, এটা তো আমার অধিকার। সুমুর বাবা সহ সবাই জানে সুমু সবসময় একজন সচেতন মানুষ। সে জানে কেউ তাকে ধোকা দিবে না, তবুও সে তার অধিকার চায়। সুমুর বলার কথা সঙ্গে সঙ্গে সাদির কানে পৌঁছাতে সে মুস্কি হেসে কাউকে বলে পাঠায়। লোকটা রুমে এসে সবার সম্মুখে বলে, সাদি ভাই বলেছে ভাবিকে তার অধিকার দেওয়া হোক, সে নিজেও চায় ভাবি তার অধিকার বুঝে নিক। সবার মুখেই হাসি ফুটে ওঠে। সুমু মৃদু হেসে কাবিননামার পুরোটা পড়ে তারপর সই করে দেয়। তাকে যখন কবুল বলতে বলা হয়, সে প্রথমেই তাকায় তার বাবার দিকে। সুমুর বাবার চোখ ছলছল করছে, তারপর ভাইয়ের দিকে তাকায়, সেখানেও একই অবস্থা। তার নিজেরও অনেক কষ্ট হচ্ছে। সুমুর বাবা সুমুর হাতটা ধরে। রাকিব এগিয়ে এসে সুমুকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলে, কবুল বলে দে বোন, কান্না করিস না। সুমু চোখ বন্ধ করে কবুল বলে দেয়। তার গলা কেমন যেন আটকে আসছিল। কবুল বলেই বাবাকে জড়িয়ে কান্না করে দেয় সুমু। আর সবাই আলহামদুলিল্লাহ বলে একসাথে মোনাজাত করে। সুমুর কান্না কিছুতেই থামানো যাচ্ছে না। আর সুমু মনে একটা কথাই ভাবছে, কি করে সে এক পলকে সাদির অর্ধাঙ্গিনী হয়ে গেল। আল্লাহর কালেমা পড়ে সে সাদির হয়ে গেল। এখন যে তাকে সব ছেড়ে সাদির সাথে যেতে হবে। সুমুকে ড্রয়িং রুমে আনা হলো, সাদের পাশে বসিয়ে দিয়েছে। সুমু এক নজর সাদিকে দেখেছে। আজ কেন যেন লজ্জায় তাকাতে পারছে না। সাদি হালকা কাজে শেরওয়ানি পরেছে, এখন আবার সে ড্রেস চেঞ্জ করে চলে যাবে যেখানে বিয়ের সকল অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। সুমু এখনো ফুপাচ্ছে। সুমুর বাবা সুমুর হাত সাদির হাত দিয়ে কি সব নিয়ম পালন করলো। সকল নিয়ম সম্পন্ন করে সবাই একে একে গাড়িতে উঠেছে চলে যাওয়ার জন্য। সাদি সুমুর হাত ধরে গাড়ির সামনে নিয়ে এলো। সুমুর কান্নাকে দেখে সে এই বাড়িতে আজ আর আসতে পারবে না। তার যে বিয়ে হয়ে গেছে, এখন এই বাড়িতে আসতে হলেও তাকে পারমিশন নিয়ে আসতে হবে। এটাই মেয়েদের নিয়তি। কান্না পর্ব শেষে সাদি সুমুকে নিয়ে ফুলে সজ্জিত গাড়িতে উঠে পড়ে। রুমুও খুব কান্না করছে তার পিপির কান্না দেখে। গাড়িতে সাদি সুমুকে থামানোর চেষ্টা করছে। প্লিজ জাহান, কান্না করে না। আমরা পরশু আবার আসবো এই বাড়িতে, তুমি কান্না করো না। এখন হলে যাব, সবাই কি ভাববে জান? প্লিজ দেখি, এদিকে ফিরো। সুমুর মুখটা নিজের দিকে ঘুরিয়ে বলল, হিস রে, কি করেছো? হ্যাঁ মেয়ে, তোমার সাহস তো কম না। সুমু চমকে সাদির দিকে তাকাতেই সাদি বলে, তুমি ডক্টর সাইমন সাদির ওয়াইফের চোখের পানি নষ্ট করেছো। এই জন্য তোমাকে শাস্তি দেয়া হবে, কঠোর শাস্তি। আজ থেকে মশারি টাঙানোর দায়িত্ব তোমার। সুমু এবার একটু হেসে দিল। মশারি টাঙালে আমার সাথে ঘুমোতে দিব না, মশারি নিলে আমি ঘুমোতে পারি না। হায় আল্লাহ, কয় কি? মশারি ছাড়া কেমনে ঘুমাবো? মশারি ছাড়া ঘুমাতে না পারলে বউকে ভুলে যান। বিয়ে করেছি কি বউকে ভুলে যাওয়ার জন্য? একটু সদয় হও, আমি মশারি ছাড়া ঘুমোতে পারি না। আমার কিছু করার নেই, মশারি টাঙালে আমার দম বন্ধ হয়ে আসে। আমি জীবনেও মশারি নিই না। মশা বেশি থাকলে গুড নাইট জ্বালাই, বাট তবুও মশারি নয়। কি আর করার, আচ্ছা মশারি ছাড়াই ঘুমাবো। সুমু কি ভেবে সাদির দিকে তাকাতেই দেখে সে মিটমিট করে হাসছে। তার মানে এতক্ষণ সে অযথাই সুমুর সাথে ঝগড়ার নাটক করছিল। সুমু বুঝতে পেরে সাদির বাম বাহুতে শক্তপোক্ত এক থাপ্পড় বসিয়ে দিল। সাথে সাথে সাদির শরীর দোলানো হাসি শুরু হলো। সে সুমুর মন ভুলানোর জন্য এইসব কথা বলছে। গাড়ি হলে পৌঁছাতেই সুমুর ভাবি এসে সুমুকে নিয়ে হলের একটা রুমে গেল সুমুর মেকআপ ঠিক করতে। সুমুকে ঠিকঠাক গুছিয়ে নিয়ে স্টেজে বসিয়ে দিল। সাদি সুমুর পাশে কিছুক্ষণ বসেছিল। তার ফ্রেন্ডসরা, কলিগরা আসতেই দাঁড়িয়ে হ্যান্ডশেক করে পরিচয় করিয়ে দিচ্ছে। সুমুকে পুতুলের মতো বসিয়ে রাখা হয়েছে। সুমু ভাবছে হলটায় এসি আছে, নয়তো খবর হয়ে যেত। একবার গ্রামে ঘুরতে গিয়ে একটা বিয়ের দাওয়াত পেয়েছিল। হলে গিয়ে দেখে এসি নাই, তাতে সুমুর কোনো সমস্যা ছিল না। কিন্তু যে বউ সেজে স্টেজে বসে থাকে তার আর রক্ষে থাকে না। অনুষ্ঠান শেষ করে আরেকবার বিদায় পর্ব শেষ করে সাদি চলল তার বউ নিয়ে নিজের বাড়ি।
সাদির বাড়িতে এখন হই হই কাণ্ড। যতই হোক, বাড়ির একমাত্র বউ বরণের ব্যবস্থা তো ধুমধামে করতে হবে। সাদির পুরো পরিবার খুব খুশি, কিন্তু তার মধ্যে মুখ বেচার করে আছে সাইমা আপুর ননদ অ্যামি। তার মোটেই এই আদিক্ষেতা পছন্দ হচ্ছে না। সে এখানে আসতেও চায়নি, কিন্তু তার ভাই ভাবির জন্য জোর করে আসতে হয়েছে। তার মনে একটা কথাই চলছে, সাদি তার হলে কি ক্ষতি হতো, কেন তার ভাই তার কথা বুঝলো না। এর মধ্যেই সাদি তার বউকে নিয়ে চলে এসেছে। সাদির মা বউ বর্ণের সব নিয়ম পালন করছে। সুমু সবচেয়ে বেশি অবাক হয়েছে, তার সাথে খুব খুশিও। মামুনি সুমুর দেওয়া শাড়িটা পরেছে আর সবাইকে বলেছে, দেখো আমার ছেলের বউ আমাকে কত ভালোবাসে, সে নিজের কামাই থেকে আমাকে উপহার দিয়েছে। কজনের ভাগ্যে এমন ছেলের বউ থাকে। সুমুকে দেখে পাড়া প্রতিবেশী সবার মুখেই সুনাম, কি সুন্দর মিশে গিয়ে কথা বলে সবার সাথে। আর বুয়া খালাতো সুমুর প্রতি খুব খুশি। সে প্রথম দিনই সুমুর প্রতি ইমপ্রেসড। এই যে অ্যামি বারবার রাগ নিয়ে সুমুর দিকে তাকাচ্ছে, তাও সে খেয়াল করে। সে সুমুর কানে কানে অ্যামির নামে সব তথ্য দিয়ে দিয়েছে অলরেডি। সুমুও মুখে হাত দিয়ে হেসেছে, কেন যেন কন্ট্রোল হচ্ছিল না। সাদি তখন সিঁড়ি দিয়ে নামছিল। সুমুকে হাসতে দেখে ভুরু কুচকে নিজেও হেসে দিল। রাত প্রায় 12। সুমুকে সাইমা ফ্রেশ করিয়ে হালকা একটা শাড়ি পরিয়ে দিয়েছে আর হালকা সাজ, যেমন একটু কাজল, হালকা লিপস্টিক, হাতে কিছু চুড়ি, তাও স্বর্ণের, নাকে ডায়মন্ডের নচপিন, কানে ছোট এক জোড়া দুল। তাকে পুরো নতুন বউ লাগছে। এখন তাকে এই সজ্জিত রুমে সাদির জন্য অপেক্ষা করতে বসিয়ে দিয়েছে, কিন্তু সুমো তো টেনশনে হাত পা কাঁপছে। এই রুমে এখন থেকে তাকে সাদির সাথে থাকতে হবে, ভাবতে গা শিউরে ওঠে। একই অসহ্য অনুভূতি হচ্ছে তার। সুমো পুরো রুমে চোখ বুলিয়ে দেখতে দেখতে রুমের কর্নারে গিটার দেখতে পেল। এটা নিশ্চয়ই সাদির। সুমোর ঠোঁটে হাসি ফুটে উঠল, হাতে নিয়ে গিটারে টুংটাং শব্দ করতে লাগলো। এর মধ্যেই সাদি দরজা খুলে ভেতরে আসে। সুমো চোখ বড় করে বলে, আপনি এত তাড়াতাড়ি কিভাবে আসলেন? মানে? সাদি সুমোর কথায় আগা মাথা কিছুই বুঝলো না। তাহলে কি তুমি চাচ্ছিলে আমি মাঝরাতে আসবো? সাধারণত তাই হয় না, মানে আপনি এত জলদি কিভাবে রুমে আসলেন? আপনাকে কেউ আটকায়নি? আমাকে কেন আটকাবে, তাও আমার রুমে আসতে? হ্যাঁ, আটকাবে না কেন? বাসর ঘরে ঢুকতে দেওয়ার আগে তো টাকা নেয়। সায়মা আপু কই? সাদি এবার হেসে দিয়ে এক পা করে সুমোর দিকে তাকাচ্ছে। তা দেখে সুমোর চোখ বড় বড় হয়ে গেছে। সে ছটফট করতে করতে পেছনে যাচ্ছে। তার সাথে সাথে তার নুপুর ঝুনঝুন করে শব্দ করছে। সাদি সুমোকে এভাবে পেছাতে দেখে বলল, তুমি এভাবে ছটপট করতে করতে পিছাচ্ছ কেন? তো আপনি কেন আগাচ্ছেন? আমি তো দূরত্ব মেনটেন করতে পেছাচ্ছি। আজকে রাতেও দূরত্ব রাখতে চাও? আমার যে একদমই ইচ্ছে নেই কোনো দূরত্ব রাখার। সুমোর সাদির কথা শুনে যেন ফ্রিজ হয়ে রয়েছে, আর পাও খুব ধীর গতিতে চলছে। বারবার ঢোক গিলছে সুমো। চোখের পলকে সাদি একদম কাছে চলে এসেছে। ডাক্তার সাহেব, বলছিলাম কি, কি বলছিলে? চলুন না আমরা একটা খেলা খেলি। খেলবেন? কিন্তু আমি তো এখনো কিছু বললামই না। মানে? চলুন আমরা গানের কলি খেলি। সাদি সুমোর কথা শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না বেচারা। এই রাত 12:30টায় তার গানের কলি খেলতে মন চাইছে। যেখানে সাদি ভাবলো তার সাথে রোমান্টিক কথা বলবে, আর সে কি বলছে, জান, এটা আমাদের বাসর রাত, একটু তো লিহাজ করো। এদিকে বাসরাতে কি করে সেটা না জানা আমি তো কি করব? আসল কথা বলি, আজকে আমি বহুত ক্লান্ত, তাই ওসব পারবো না। সাদি সুমোর কথা শুনে মুস্কি হেসে সুমোর বাম গালটা টেনে বলে, আরে পিচ্ছি বুঝো, এত বুঝো কেন? আর তোমাকে কে বললো বাসর রাতে ওই সব করে? করে না? সাদি হেসে সুমোর মেহেদি রাঙা হাত ধরে সোফায় বসলো। সুমোর হাত নিজের হাতের মাঝে নিয়ে বলল, সমু, এখন তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী, তাই আমাদের মধ্যে কোনো সিক্রেট থাকা উচিত নয়। আর আজ তোমাকে আমি সব বলবো। আমি জানি তোমার মাথায় উল্টাপাল্টা কথা ঢুকিয়ে দিয়েছে, কিন্তু আমি কিছু কথা বলি, তুমি কখনো আমার থেকে কিছু লুকোবে না, হোক সেটা তোমার যতই পার্সোনাল। যেমন আজ যে তোমার পিরিয়ড চলছে সেটাও কিন্তু তুমি কাউকে জানাওনি। বলবে কি করে জানলাম? তাহলে বলি আমি একজন ডক্টর, আর তোমার এত হেজিটেশন দেখেই আমি বুঝতে পেরেছি তোমার স্বামীর যথেষ্ট কন্ট্রোল করার ক্ষমতা আছে, তাই আমাকে কখনো ভয় পাবে না। তোমার যত ইচ্ছে সব আমার সাথে শেয়ার করবে, আমিও শেয়ার করব আমার সব ইচ্ছা। আমার স্ত্রী তুমি, তাই তোমাকে আমার সকল ইচ্ছা পূরণ করতে হবে। সবার আগে আল্লাহর কাজ করবে, আমাকে পথভ্রষ্ট হতে দেখলে সাবধান করবে, ধৈর্য ধারণ করবে। সংসারে সমস্যা হবেই, তবু একজন আদর্শ স্ত্রী এবং আদর্শ বউ হওয়ার চেষ্টা করবে।
আমি আমার যথাসাধ্য চেষ্টা করব একজন আদর্শ স্বামী হওয়ার। আমার প্রতি কোনো অভিযোগ থাকলে সরাসরি আমাকে বলবে, এবং সব শেষে বলবো আমাকে অনেক 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 বেশি ভালোবাসবে। সুমু সাদির কথাগুলো শুনে জাস্ট অবাক। এত সুন্দর করে কেউ তার মনের কথা বলতে পারে? সুমু হেসে সাদির হাত শক্ত করে ধরে হেসে দিয়ে বলল, আমি সবটা সঠিকভাবে পালন করার চেষ্টা করব ইনশাল্লাহ, শুধু তুমি পাশে থেকো। তুমি আমাকে তুমি করে বললে? সুমু সাদির দিকে লজ্জা মাখা হাসি দিয়ে বলল, আজকে থেকে তুমিই বলবো। আচ্ছা, ঘুমাবে তো নাকি? অনেকটা ক্লান্ত তুমি। আসলে বুঝতে পারিনি হঠাৎ করে। যার জন্য নামাজটাও মিস হয়ে গেল। সমস্যা নেই, তুমি সুস্থ হও, তখন একসাথে সালাত আদায় করব। জানো ডাক্তার সাহেব, তোমার কাছে আমি সবচেয়ে বেশি সেফ ফিল করি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু মাই জান। সুমু লাফ দিয়ে উঠে বলল, ইস রে, ভুলে গেছি কি ভুলে গেছো? তোমাকে সালাম করতে। এখন তুমি বলো, তোমাকে মুখে সালাম দিব নাকি পায়ে ধরে? খবরদার পায়ে হাত দিয়ে সালাম করবে না, শুধুমাত্র আল্লাহর কাছেই মাথা নত করবে, আর আমাকে মুখে সালাম দেবে। ওকে স্বামীজি, আসসালামু আলাইকুম জনাব। ওয়ালাইকুম আসসালাম। তোমার দেনমোহর কিন্তু পূরণ করে দিয়েছি, তুমি ওটা বুঝে নিও। আচ্ছা, অতগুলো টাকা আমি কি করব? তুমি শুধুই। আমার বউ হিসেবে ওটা তোমার প্রাপ্য, তাই ওই টাকাটা দিয়ে কি করবে তা একান্তই তোমার ইচ্ছে। আচ্ছা চলো ঘুমাবো, আমি ফ্রেশ হয়ে নিয়েছি, তুমি ফ্রেশ হবে? আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি একটু কষ্ট করে এই ফুলগুলো সরাও। কি সুন্দর করে সাজানো, ইচ্ছে করছে না। তোমার জন্যই সব মাটি। আমি কি করলাম আজব? সাদি ফ্রেশ হয়ে এসে দেখে সুমু গালে হাত দিয়ে চিমুচ্ছে, একদম বাচ্চাদের মতো। তুমি শুয়ে পড়লে না কেন? একটা কথা। বলো। এই শাড়ি পরে ঘুমাবো? আসলে আমার খুব অস্বস্তি হচ্ছে। না পারলে চেঞ্জ করে নাও, কোনো সমস্যা নেই, কেউ তোমায় কিছুই বলবে না। আচ্ছা বসো তুমি, আমি আসি। সুমু ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলে বসে চুলগুলো নিয়ে বেনি পাকাচ্ছে। সাদি একটু হেসে সুমুর পিঠে জড়িয়ে ধরল। সুমুর কেমন যেন অনুভূতি হলো। কি করছো ডাক্তার সাহেব? ভুখে আদর। সরো তো। সাদি সুমুকে আরো নিজের সাথে জড়িয়ে নিল। সুমুর কানের নিচে একটা ছোট করে চুমু দিল। সুমু আবাসে চোখটা বন্ধ করে নিল। সুমুর বেনুনি পাকানো শেষ। সাদি সুমুকে পাচকলে করে বিছানায় শুয়ে দিয়ে লাইট অফ করে দিল। সাদি এসে সুমুর পাশে শুতেই সুমু বলে, ডাক্তার সাহেব, আমার কোলবালিশ লাগবে, নয়তো আমার ঘুম আসবে না। এখন থেকে কোলবালিশ চলবে না, আমাকে ধরো, আমি পুরনো হলে কোলবালিশ নিও। ডাক্তার সাহেব। সুমু সাদিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। আর সাদিও একটু হেসে সুমুর কপালে একটা চুমু দিয়ে ঘুমিয়ে গেল। সাদির কথাগুলোই যথেষ্ট ছিল সুমিকে কমফোর্ট ফিল করানোর জন্য। নয়তো বেচারি আজ পুরো রাত ভয়েই কাটাতো যে সাদি না আবার তার উপর ঝাঁপিয়ে পড়ে। সকালের প্রথম আলো ঘরে পড়তেই সাদির ঘুম ভেঙে যায়। তার উপর গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে সুমু। ঠোঁটটা উল্টে আছে, মুখের ওপর কিছু চুল উড়ে এসে পড়ে আছে। সাদি আলতো হাতে চুলগুলো সরিয়ে দিল। এই যে সে সুমুর জন্য অপেক্ষা করছে, তাতেও সে এক ভালোবাসা খুঁজে পায়। তার মতে শারীরিক সম্পর্কের চেয়ে বেশি নারীকে সম্মান দেওয়াই বেশি তৃপ্তি পাওয়া যায়, যদিও সেটা সব পুরুষ উপলব্ধি করতে পারে না। এই যে সুমু তার বুকের উপর কত নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, সেটা কখনোই সম্ভব হতো না যদি সে সুমুর উপর তার পুরুষত্ব ফলাতো। সে সুমুর এই নির্ভয় চেহারাটাই দেখতে চেয়েছিল। সুমুর কপালে একটা চুমু দিয়ে তাকে ঘুরিয়ে বিছানায় শুয়ে দিল। তারপর বিছানা ছেড়ে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে সুমু পা মেলে দিয়ে বসে, ঠোঁট উল্টে ভুর দুটো কুঁচকে আছে। সাদি কাছে এসে বসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে জান, ঘুম ভেঙে গেছে? আলো আসেছে, ঘুমোতে পারছি না। কয়টা বাজে? সাদি ঘড়ির দিকে তাকিয়ে বলল, 6:30। তুমি এত তাড়াতাড়ি কেন উঠেছো? আমি এত তাড়াতাড়ি উঠি, তারপর ব্যায়াম করি। ডাক্তার হয়ে যদি নিজেরই স্বাস্থ্যের খেয়াল না রাখি হবে? ঠিক বলেছো। আমিও ফ্রেশ হয়ে আসি, এমনিতেও ঘুম ভেঙে গেছে। সুমু বিছানা ছেড়ে উঠতে সাদির ফোন এলো। আসসালামু আলাইকুম। ওকে, বাট আমার রিপ্লেসমেন্টে ডক্টর মাহমুদ ছিলেন। আমার আজকে রিসেপশন, একটু তো বুঝুন। ওকে, কে? ইমার্জেন্সি একটা হার্ট সার্জারি করতে হবে, তাই হসপিটাল যেতে হবে। আচ্ছা তুমি যাও, কেননা আমাদের অনুষ্ঠানের আগে কারো জীবন। তুমি যাও। সাদি এসে সুমু চোখে চুমু দিয়ে রেডি হতে শুরু করে। সুমুও রেডি হয়ে যায়। রুম থেকে বের হতেই দেখে মামনি কাজের লোকদের কি বলছেন, আর খালাও নিজ দায়িত্বে কাজ করে যাচ্ছে। সুমুকে দেখে মামনি এগিয়ে এলো। আয় আয়, এত সকালে উঠে এলে কেন?
আসলে ডাক্তার সাহেবের একটা ইম্পর্ট্যান্ট সার্জারি আছে, তাই ও বের হচ্ছে। এমনিতেও উঠে গিয়েছিলাম। মামুনি, এটা কারোর জীবনের প্রশ্ন। তুমি আর না করো না, সার্জারি শেষে তো চলেই আসবে। খুব লক্ষ্মী মেয়ে রে তুই। মামুনি আর সুমু যখন কথা বলছিল তার মাঝে সাইমা হাজির, সাথে সাথে অ্যামিও হাজির। মামুনি একটা কাজে চলে যেতে সাইমা বলল, কি গো আমার পিচ্চি ভাবি, কেমন হলো বাসর? সাইমা আপু, তুমি তো সবটাই জানো, তাও। সাইমা হেসে দিল। পাশ থেকে ফোড়ন কেটে বলে উঠল অ্যামি, বুঝো না ভাবি, বেচারাকে মনে হয় সুখ দিতে পারেনি, তাই মনের দুঃখে হসপিটাল যাচ্ছে। এ কি ধরনের কথা এমি? বিহেভ সেল। এর মধ্যে সাদি সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, বুঝলি এমি, আমার সুমু আমাকে এত শোক দিয়েছে যে ইচ্ছে হয় ওকে নিয়েই রুমে পড়ে থাকি। যদিও তুমি এগুলো বুঝবে না, বিয়ে করো তারপর বুঝবে। সাদির কথা শুনে সুমু লজ্জায় নিচে তাকিয়ে আছে। সাদি ওর কাছে এসে দুহাত দিয়ে আলতো করে সুমুর গাল ধরে ওর কপালে চুমু দিয়ে বলে, হাসি যান, নিজে খেয়াল রেখো, আর আমি তাড়াতাড়ি এসে যাব। সাদি মামনিকে বলে বেরিয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। সুমু একটু হেসে অ্যামিকে বলল, শুনলে তো সাদি কি বললো, নাকি আমি ডিটেইলসে বলবো? শুনবে? অ্যামি রেগে মেগে হন হন করতে করতে রুমে চলে গেল। দেখতে দেখতে 7টা দিন পেরিয়ে গেছে। সাদি ময়মনসিংহ এসেছে। সাদি বেচারা বিয়ের জন্য ছুটি নিলেও লাভ হয়নি, তাকে ময়মনসিংহ ফিরতে হয়েছে। প্রফেসর বলে কথা। এদিকে সুমোর ইন্টারনি, তাই সেও সাদির সাথে যেতে পারছে না। সাদির মনে হচ্ছে সে বিবাহিত হয়ে ব্যাচেলার। সাদি অনেক চেষ্টা করেছে তাদের সম্পর্কটা এগোতে, কিন্তু কিছু না কিছু বাধা আসছে। সেদিনের ঘটনা, সন্ধ্যা দিকে সুমো রুমে জিনিসপত্র গোছগাছ করছিল, তখনই সাদির ফোন এলো। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, বলো। ওয়ালাইকুম আসসালাম, কি করো? এই একটু গোছগাছ করছি, ঘরটা এলোমেলো হয়েছিল। আমিও এলোমেলো হয়ে আছি, আজকে একটু গুছিয়ে দেবে? বাসায় আসো, একদম ঝাড়ু তেনা নিয়ে রেডি আছি। তুমি আসবে আর তোমাকে ধোয়া শুরু হবে। সাদি সুমোর কথা শুনে হেসে দিল। বেশ কিছুক্ষণ কথা বলে সাদি ইমার্জেন্সিতে চলে গেল, আর সুমো রুম থেকে বেরিয়ে সবার জন্য স্ন্যাক্স তৈরি করলো। তারপর রাত 9টার দিকে সবাইকে ডিনার করালেও সুমো ডিনার করে না, কারণ সাদি এখনো বাসায় আসেনি। প্রায় 11টা বেজে গেছে, তাই সুমো বাধ্য হয়ে সাদিকে ফোন দিল। হ্যাঁ সুমু, বলো। বলো মানে কি, তুমি কই? 11টা বাজে। কি করবো জান, ইমার্জেন্সিতে ফেসে গেছি, এখনো একটা সার্জারি করতে হবে, ওটি রেডি করছে। তুমি তো ডিনারও করনি, আসতে কতক্ষণ লাগবে? ঠিক নেই সুমু, তুমি খেয়ে ঘুমিয়ে যাও, জেগে থাকতে হবে না। আর ডোরটা কি লক করে রাখো? আমার কাছে এক্সট্রা কি আছে বাসার। হুম। মন খারাপ করে না জান, আজকে রাতটা কষ্ট করো, আমি বুঝতে পারছি। সমস্যা নেই, তুমি আসো, আল্লাহ ভরসা। আচ্ছা রাখছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সুমো এক গ্লাস পানি খেয়ে তার বইগুলো নিয়ে বসলো। যতই সব কমপ্লিট হোক না কেন, সে যত চর্চা করবে তার ততই লাভ। রুমে স্টাডি টেবিলে পড়তে পড়তেই ঘুমিয়ে গেছে। অনেকটা গভীর রাত, এখন রাত 2:45। সাদি বাসায় এসে কি দিয়ে ডোর খুলে লক করে ভেতরে গেল। সবাই ঘুমিয়ে, সে নিজেও বেশ ক্লান্ত। সিঁড়িতে উঠতে উঠতে নজর গেল তার রুমে। রুমের লাইট জ্বলছে, তার মানে কি সুমো সজাগ? সাদি আস্তে আস্তে এগিয়ে দেখে সুমো টেবিলে মাথা দিয়ে ঘুমোচ্ছে। সাদি এগিয়ে গিয়ে সুমোর দিকে তাকিয়ে মুচকি হাসলো। মেয়েটার জন্য খুব খারাপ লাগে। সে প্রতিদিনই মেয়েটাকে স্বপ্ন দেখায় এক অন্য জগতের, কিন্তু বাধার জন্য তাকে নিয়ে যেতে পারে না। সুমো তাতে কখনোই অভিযোগ করে না। সাদি মাঝে মাঝে বেশ অবাক হয়, ভাগ্য করে এমন একটা বউ পেয়েছে সে। সাদি ফ্রেশ হয়ে সুমোকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। মেয়েটার মুখ শুকনো লাগছে, নিশ্চিত কিছু খায়নি রাতে। এখন ডাকলে আবার মাথা ব্যথা করতে পারে, তাই সাদি কিচেনে গিয়ে ইনস্ট্যান্ট স্যুপ করে নিয়ে এলো রুমে। সুমুকে কয়েকবার ডাকলো, কিন্তু বেচারি ঘুমে কাদা, তাই বাধ্য হয়ে স্যুপটা খানিকটা ঠান্ডা করে সুমুকে অর্ধেক তুলে সুমোর মাথা নিজের বুকের সাথে ঠেকিয়ে স্যুপটা খাইয়ে দিল। এমনিতেই মেয়েটার লো প্রেশারের সমস্যা আছে, তাই রাতে না খেলে প্রেশার ফল করতে পারে। সুমুকে খাইয়ে দিয়ে ঠিকভাবে শুয়ে দিল, তারপর নিজেও কিছু খেয়ে সুমোর পাশে শুয়ে পড়ল। সকালে উঠে সুমো তার পাশে সাদিকে দেখতে পেল ঘুমান্ত অবস্থায়। তার বিছানায় আসার কারণটাও বুঝতে পারলো। সাদিকে কি ডাকবে? না থাক, কে জানে কোন রাতে বাসায় এসেছে, ঘুমোক। কিন্তু সুমোর তো উঠতেই হবে, তার হসপিটালে যেতে হবে। আর কিছুদিন বাকি ইন্টারনেট, তারপর ট্রেনিংয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। সেটা সে নিজের ইচ্ছে মতোই নিতে পারবে।
কারণ তার কাছে তখন লাইসেন্স চলে আসবে। সুমু ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল, তারপর সাদির কপালে বেশ কয়েকবার চুমু দিয়ে বেরিয়ে পড়ল। মামুনির সাথে দেখা হতেই জোর করে নাস্তা করিয়ে দিল। তার এক কথা, খালি পেটে কিছুতেই বাইরে যাওয়া যাবে না। সুমুও বাধ্য মেয়ের মতো নাস্তা করলো। সুমু, সাথে কাল কখন ফিরেছে? জানি না মামুনি, আমি ঘুমিয়ে পড়েছিলাম টেবিলে। কোন রাতে এসে যেন আমাকে বিছানায় ট্রান্সফার করেছে। মামুনি হেসে দিল। আমি আর ডাকিনি, কখন না কখন ঘুমিয়েছে, ঘুমাক। মামুনি, আমি আসছি, আর একটু তাড়াতাড়ি যেতে হবে। আচ্ছা, সাবধানে যা। সুমু মামুনিকে একবার জড়িয়ে ধরে বিদায় নিয়ে চলে গেল। সাদি ঘুম থেকে উঠে সুমুকে দেখতে না পেয়ে পুরো কুচকে ফেলল। বিছানা ছেড়ে উঠে আশেপাশে তাকিয়ে দেখলো কোথাও নেই। টেবিলের দিকে তাকাতেই সেখানে একটা চিরকুট দেখতে পেল। ডাক্তার সাহেব, এত খোঁজাখুঁজি করতে হবে না, আমি হসপিটাল চলে এসেছি। আর তারা ছিল বলে তুমি ঘুমোচ্ছিলে, তাই আর ডাকিনি। সেদিনই সাদির ময়মনসিংহ থেকে ফোন আসে, তাকে আবার ময়মনসিংহ যেতে হবে। সুমুকে বকতেই সে প্রচুর অভিমান করেছিল, কিন্তু পরে সমস্যা বুঝতে পেরে রাজি হয়ে যায়। এভাবেই সাদির জীবন কাটছে সুমবিহীন। এতদিন তো বিয়ের দোহাই দিয়ে নিজেকে সামলেছে, কিন্তু বউ থাকা সত্ত্বেও এই দহন আর মানতে চাইছে না মন। কিন্তু কিছু করারও নেই। সে ময়মনসিংহ এবং সুমু ঢাকা। আজ একটু রাত হয়ে গেছে সাদির ফিরতে, বেশি না, রাত 10টা বাজে। ফ্ল্যাটের দরজা খুলতেই কেমন যেন ফিল হলো সাদির। আস্তে আস্তে রুমের দিকে যেতেই দেখে ডাইনিং টেবিলে খাবার ঢাকা দিয়ে রাখা, সাথে একটা ছোট কাগজ, যাতে লেখা, পাশের রুমে থেকে ফ্রেশ হয়ে রুমে আসো ফার্স্ট। সাদি অবাক হয়, চারপাশটা খেয়াল করে খুব সুন্দর করে গোছানো। তার বুঝতে একটুও কষ্ট হয়নি এসব কে করেছে। তেসুমোর কথা মতো সাদি ফ্রেশ হয়ে খাটের উপর রাখা পাঞ্জাবিটা পরে নেয়। তারপর রুমে আসে। রুমে দরজা ভেড়ানো, হালকা ধাক্কা দিতেই খুলে গেল। সারা রুম ফুল দিয়ে সজ্জিত, কিন্তু সুমু কোথায়? ভাবতে ভাবতেও চোখ গেল ড্রেসিং টেবিলের আয়নায়। সেখানে আরেকটা কাগজে লেখা, খুঁজে পাচ্ছ না আমায়? সাদি হেসে দিয়ে বারান্দার দিকে এগিয়ে গেল। বারান্দার চেয়ারটায় একটা মায়াপুরী বসা, লাল শাড়ি পরিহিত একটা মায়াজাল। চাঁদের আলোয় তাকে এতই স্নিগ্ধ লাগছে যে সাদি চোখ ফেরাতে পারছে না। এ কি, তার কল্পনা নাকি বাস্তব? সুমু এখানে কি করে? সাদি ধীরে ধীরে সুমুর দিকে আগাচ্ছে, আর সুমু সে এক মনে বই হাতে রোমান্টিক উপন্যাস পড়ে যাচ্ছে। সাদি চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এই রোমান্টিক পরিবেশে সে বই পড়ছে, কিন্তু হঠাৎ খেয়াল করলো সুমুকে আজ অসাধারণ লাগছে। সাদি চাইলেও আজ নিজেকে দমিয়ে রাখতে পারবে না। সাদি সুমুর সামনে গিয়ে হাঁটু ভেঙে বসলো, কিন্তু তাতেও সুমুর কোনো ভ্রুক্ষেপ নেই। তার নজর আপাতত বইয়ের পাতায়। তা দেখে সাদি একটু হাসলো। সাদির হাসির শব্দে সুমুর ধ্যান ভাঙলো। সাদির দিকে তাকিয়ে চমকে উঠে একটা হাসি দিল। চমকে উঠলে কেন? চমকে তো আমার ওঠা উচিত ছিল। তুমি চমকাওনি? হ্যাঁ, কিন্তু পরক্ষণেই বুঝতে পেরেছি এটা আমার সুমুর কাজ। এভাবে হেসো না জান, পুড়ে যায় ভেতরটা। যাক, পুড়ে যাক, পুড়ে ছাই হয়ে যাক, পূর্বে তো আমার জন্যই। দুজনেরই চোখ বন্ধ। সাদি সুমুর শেষের কথা শুনে চোখ বন্ধ অবস্থায় হেসে দিল। সাদি সুমুর কপালে একটা চুমু দিয়ে বলল, সব তো তোমারই। এবার বলো কিভাবে কি? বলো তো কি? এখানে তোমার কাছে পার্মানেন্টলি চলে এসেছি। সত্যি? তুমি আমাকে আগে বলনি কেন? সারপ্রাইজ দিব তাই। আমার ইন্টার্নি শেষ, এখন ময়মনসিংহ মেডিকেল কলেজে ট্রেনিং করব। ঢাকাতেও করতে পারতাম, কিন্তু আমি আমার সিভি এখানে জমা দিয়েছিলাম আর তারা লিস্ট করেছে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আচ্ছা, ডিনার করবে তো চলো। আজ অন্য অন্য কিছু ইচ্ছে করছে। শাট আপ, চলো। সুমু আর সাদি একসাথে ডিনার করছে। খুব কমই তাদের একসাথে খাওয়া হতো আগে, এখন তাও একটু একান্তের সময় কাটাতে পারবে। কত করে বললাম মামুনিকে তুমিও চলো আমার সাথে, সাইমা আপু তার শ্বশুর বাড়ি, কিন্তু না, মামুনি আমার কথা শুনলে তো। বাবার দোহাই আসলো না। বাবা আবার পরের সপ্তাহে বিজনেস ট্যুরে আছে। আম্মু আসেনি আমাদের একা ছাড়ার জন্য। যাই হোক, আজ থেকে তোমার হাতের রান্না খেতে পারবো। বাই দ্য ওয়ে, খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছে। আকাশটা মেঘলা, হয়তো বৃষ্টি আসবে। একদম পারফেক্ট একটা সময়। কিসের সময়? আমাদের রুমটা এত কষ্ট করে ফুল দিয়ে সজ্জিত করলে তা তো আর বৃথা যাইতে দেয়া যায় না। সুমু লজ্জায় শেষ। ও আসলে এত কিছু ভেবে করেনি, জাস্ট সাদিকে চমকে দিতে চাইছিল। কিন্তু এই সাদির মাথায় তো অন্য কিছু ঘুরছে। আবার পরক্ষণেই সুমু ভাবলো, কত আর বেচারাকে দূরে রাখবে, এটা তো ওর অধিকার। তাই নিজেকে যতটা সম্ভব সামলে নিল সুমু।
রাত 11:58। সুমো অধীর আগ্রহে ঘড়িটা দেখে যাচ্ছে আর মুসকি মুসকি হাসছে। সাদিকে আজ বিশেষভাবে উইশ করবে সে। সাদির হয়তো মনেও নেই নিজের জন্মদিন। সুমো নিজের হাতে চকলেট কেক বানিয়েছে। সাদির ফোন আসায় সে বারান্দায় গেছে কথা বলতে। ঘড়িতে 12টা বাজতে আর মাত্র 40 সেকেন্ড বাকি। সুমো আস্তে আস্তে সাদির কাছে এগিয়ে গেল। সাদিকে পেছন দিক থেকে জড়িয়ে ধরতে সাদি ফোন কেটে সামনের দিকে ফিরে একটা হাসি দিল। সুমো সাদির ঠোঁটে নিচের ঠোঁট হালকা ছুঁয়ে বলল, হ্যাপি বার্থডে ডক্টর সাহেব। সাদি পুরোদমে শকড। সুমো নিচে থেকে তাকে কিস। সুমো সাদির রিয়াকশন দেখে একটু হেসে সাদির হাত ধরে রুমে নিয়ে এলো। টেবিলের উপর রাখা কেকের উপর থেকে ঢাকনা ওঠাতে সাদি আরেক দফা শকড। আমার মনেই ছিল না। জানি তো, ভুলাক্কার জামাই আমার। আজ কিছুই ভুলবো না। চুপ, তাড়াতাড়ি কেক কাটো। সাদি হেসে কেক কেটে এক টুকরা সুমোর দিকে এগিয়ে দিল। সুমো হাঁ করবে তখনই হাত ঘুরিয়ে নিচের মুখে পুড়ে নিল আর মুখ থেকে ওম ওম শব্দ করছে। কি বাজি! সুমো কেকের ট্রেটা হাতে নিয়ে নিল আর সাদি সেটা নেওয়ার ট্রাই করছে। সুমু জান, কেকটা দিয়ে দাও। এত টেস্টি কেক আমার থেকে দূরে চলে যাচ্ছে, দাও না। এ, তুমি আমাকে না দিয়ে নিজে খাইলা কেন? আজব, আজ আমার জন্মদিন। কোথায় তুমি আমাকে বলবে বাবু খেয়েছো, তা না করে কেক নিয়ে টানাটানি করছো। ভেরি ব্যাড সুমু। ও আচ্ছা, তো আপনার মতো একটা ধামরা পোলাকে বাবু বলতে হবে? কি রুচি রে বাবা। আরে এটা তো ট্রেন্ড, বুঝো না কেন? আমার অত বোঝা লাগবে না। আমাকে কি কলেজে পড়া নিব্বি পাইছো? আচ্ছা বাবু, তুমি বসে বসে খাও, আমি পাশের রুমে গেলাম ঘুমাতে। সুমো দরজার দিকে এগিয়ে যেতেই সাদি ধীরেম করে দরজাটা লাগিয়ে দিল। কি হলো, দরজা বন্ধ করলে কেন? ছাড়ো, যেতে দাও। আজ কোনো ছাড়াছাড়ি নেই। এত সুন্দর একটা গিফট দিলে তার রিটার্ন তো আমার কিছু দিতে হয়। সুমোকে কোলে তুলে নিয়ে, আজ তোমাকে এক অন্য সাগরে ডুবাবো, চলো। আরে বাইরে এত মেঘ করেছে যে সকাল না দুপুর তাই বোঝা যাচ্ছে না। আর এই শাদিটা আমার ওপর উঠে ঘুমিয়ে আছে, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আমার। পাজি একটা, কাল কি না করলো, কোনো মতে ঠেলে সরিয়ে শাদির পাঞ্জাবিটা গায়ে দিয়ে উঠে পড়লাম। ফ্রেশ হতে হবে। ঘড়িতে সময় বলছে 9:30। এত বেলা হয়ে গেল। আজ মনে হয় না শাদি কলেজ যাবে। প্রতিবার ওর জন্মদিনে এত এত গিফট আসে যে বেচারা গিফটের ভরে কাবু। গোসল করে সুমো ভেজা তোয়ালেটা বারান্দায় মেলে দিচ্ছে। এর মধ্যে সাদি ঘুম ঘুম চোখে এসে সুমোকে পেছন থেকে জড়িয়ে ধরল। আরে কি করছো ডাক্তার সাহেব? ছাড়ো, যাও ফ্রেশ হয়ে নাও। আজ মেডিকেল যাবে না মনে হয়। যাবো না। আর ফ্রেশও হবো না, ঘুমাবো। তুমি এত তাড়াতাড়ি কেন উঠেছো? পাগল হয়ে গেছো? দেখো কয়টা বাজে, 10:30। বাইরে বৃষ্টি, তাই বুঝতে পারছো না। উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে আবার ঘুমাও। কেউ মানা করবে না, এখন ওঠো। এর এইভাবে বারান্দায় আসছো কেন? নিচে শার্ট পরা আছি, সমস্যা নেই। ইস, যাও তো। এর মধ্যেই কলিং বেজের আওয়াজ। সুমো এগিয়ে গিয়ে দরজা খুলতেই তার চোখ চড়ক গাছ। এ কি অবস্থা! সুমো দরজা খুলতেই দেখে নীল দাঁড়িয়ে আছে, তাও গিফটের প্যাকেটের জন্য। বেচারার চেহারা ভালো মতো বোঝা যাচ্ছে না। একটু উকি দিয়ে সুমোকে বলল, শর্ত পেতনি, সামনে থেকে সাহায্য তো করবি না? সুমো অবাক হয়ে সরতে নীল ঘরের ভিতর ঢুকে গেল। তুই এখন এখানে? আর এগুলো কি? সাদি ভাই কই? ডাক্তার সাহেব, তোর ভাই কবে থেকে হলো? জবে থেকে এই ব্যক্তির সাথে তার বিয়ে হয়েছে। সার্গি কোথাকার! দুলাভাইকে কি এখনো স্যার ডাকবো? শয়তান কোথাকার। নীল বাসার চারপাশে চোখ বুলিয়ে ঠোঁটে বাঁকা হাসি বুলিয়ে বলল, কাল তো মনে হয় এখানে ছোটখাটো ভালো বাসাবাসি গেছে, এখন রুম গুছাসনি? ঝুমু নীলের কথা শুনে বেশ লজ্জা পেল। তারপর নিজেকে সামলে বলল, সময় দিলি কোথায়, হুট করে চলে এলি? পেতনি একটা, কোথায় আমাকে ধন্যবাদ দেবে এই ফুল টুল অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য, তা না সে আমাকে ঝাড়ছে, শয়তাননি। এর মধ্যে সাদি ফ্রেশ হয়ে একটা ট্রাউজার পরে গলায় তোয়ালা ঝুলিয়ে বের হলো। আরে নীল, এইসব কি? হ্যাপি বার্থডে সাদি ভাই। আর এগুলো পুরো কলেজের যত নিব্বি আছে এদের পক্ষ থেকে গিফট আপনার জন্য, যা আমাকে বহন করতে হয়েছে। তা তোর ওই নিব্বি নিব্বি তারা জানে না যে তাদের স্যার মেরিট? আরে গাধি, এখানে সবাই কি ক্রাশ খাইয়ে দিছে নাকি? কেউ কেউ রেসপেক্ট থেকে দিছে। হায় রে রেসপেক্ট! এখন আমার বাসা ভর্তি।
সাদিয়া নীল একসাথে হেসে দিল। সুমু নীলকে বসতে বলে রান্নাঘরে চলে গেল নিজেদের জন্য নাস্তা বানাতে। সাদিয়া সুমুর ভালোবাসা বাসিতেই কেটে গেল প্রায় 1 মাস। এখন তারা দুজনেই বেশ ব্যস্ত। সাদির বাবা ব্যবসার জন্য এখন প্রায় বাইরে থাকেন, তাই মামনিও চলে এসেছে সাদিয়া সুমুর কাছে। সাদির বাবা বাংলাদেশে ফিরলে আবার ঢাকা যাবেন। এর মধ্যে একবার সুমুর পরিবারের সবাই এসে ওদের দেখে গেছে। সুমু সকাল উঠে সবার জন্য নাস্তা বানিয়ে তারপর মামনিকে চা দেয়। তারপর তারা সাদির লাঞ্চ বানিয়ে সাদিকে রুমে কফি দিয়ে আসতে হয়। সকালবেলায় শরীরচর্চা করে তার নাকি কফি খেতে খুব বেশি ভালো লাগে। আজও তার ব্যতিক্রম নয়। সুমু মামনিকে চা দিতেই মামনি বললেন,